নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না। বনপালং ফুলটি ছিঁড়ে হাতে তুলে নিল আশাদ। ফুলটার সৌন্দর্য অবলোকন করে দুঠোঁটের সাহায্যে ফু দিয়ে উড়িয়ে দিল উদ্দেশ্যহীন। আশাদের ফুতে ক্ষুদ্র ক্ষুদ্র সকল পাপড়ি উড়ে ছিন্ন ভিন্ন। ডেইজি ফুলগুলো তার দিকে তাকিয়ে যেন হাসছে। আরশাদ একটি ডেইজি হাতে তুলে ভাবল ফ্লুজির কথা। তার ভিলার ব্ল্যাকিডেজে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি আপেল গাছ। এত আপেল গাছে ধরেছে যে এত আপেল কে বা খাবে? অধিকাংশ আপেল গাছের পদতলে পড়ে নষ্ট হয়ে আছে। নিজ হাতে আরশাদ সবটা পরিষ্কার করলো। হালকা গরম হয়েও সে কেমন ঘেমে নিয়ে একাকার। হাতের কুড়াল রেখে ঘুরে তাকালো আরশাদ। তার দিকে ছুটে আসছে একমাত্র ফুফাতো বোন এলিনা। মুহূর্তে তার ঠোঁট জুড়ে ছড়িয়ে পড়ল চমৎকার হাসি। এলিনা ছুটে এসে জড়িয়ে ধরল আরশাদকে। ইতালিয়ান ভাষায় চলতে থাকে দুজনের বাক্যালাপ। কেমন আছো এলিনা? অনেক অনেক ভালো। দিন দিন তুমি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ ভাইয়া। সিরিয়াসলি? ইয়া। এলিনা আশাদকে ছেড়ে আপেল গাছটার কাছে গেল। একটি আপেল ছিঁড়ে কামড় বসাতে বাধা দিল আশাদ। না ধুয়ে খাওয়া ঠিক নয় এলিনা। ভাইয়া, তোমার গাছটা অনেক সুন্দরভাবে বেড়েছে। ফুপু এসেছে? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছে। চলো তুমি। এলিনার হাত ধরে ভিলার দিকে এগিয়ে গেল আশাদ। আশাদের দাদা দাদি ইসলাম ধর্ম গ্রহণ করলেও আশাদের ফুপু ইসলাম ধর্মগ্রহণ করেননি। তিনি তার খ্রিস্টান ধর্মতেই ছিলেন এবং আছেন। সেই সূত্রে এলিনা খ্রিস্টান ধর্মের মেয়ে। আশাদের হাত ধরে ঘরে ফিরল এলিনা। আফরোজা তখন রান্নার কাজে ব্যস্ত। সেই ব্যস্ততার সঙ্গ দিয়ে কথা বলে যাচ্ছে আশাদের ফুপু গ্লোরিয়ার সহিত। আবির চালাতে চালাতে বাইরে আসছিল। তখনই অনুভব করে তার নাকে এসে সুরসুরি দিচ্ছে মিষ্টি ঘ্রাণ। চকিতে তাকাতে আচমকা তাকে জড়িয়ে ধরল এলিনা। মেয়েটা নরম হাতের ছোঁয়ায় আবিরের গলা ধরে ঝুলে আছে। এলিনার প্রতি তার অন্যরকম টান। এই টান সামলাতে হিমশিমে পড়তে হয় ছেলেটাকে। অথচ এলিনার মেদহীন নরম শরীরটা তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে সমীকরণে ফেলেছে। আবির বিভোর হলো। দুহাতে শক্ত বন্ধনীতে জড়িয়ে ধরতে চেয়েও পারল না। আশাদ দাঁড়িয়ে ভাইয়ের সামনে নিশ্চয়ই এই ভুল করা যাবে না। আবির ভাই, কেমন আছো? আই এম গুড সুইটি। কোথায় ছিলে এতক্ষণ? আরশাদ ভাইয়ের সাথে ব্যাকইয়ার্ডে। ওর ভুতুড়ে ভিলায় গেলে নাকি? যেও না কিন্তু। ভাবি এলে সেই ভুতুড়ের বিলায় ফড়ির দেখা মিলবে। আমি সেই ফড়ির অপেক্ষায়। এনার কথায় দুই ভাই কিঞ্চিত হাসল। তাদের হৈহুল্লোড়ে এগিয়ে এলো আরশাদের ফুপু গ্লোরিয়া। আবির এবং আরশাদকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন তিনি। বউকে ছাড়া দেশে এলে কেন? আমার আরেক বউ যে হসপিটালে। সেটা বুড়ো হয়ে গেছে, তাকে বাদ দিয়ে দাও। মায়া ফুপু, মায়া মায়া বড় ভয়ানক জিনিস। বিদেশি বউ কি দেশি বউকে মানবে? দুই সতীন কিন্তু হেব্বি জমবে। ঘর জুড়ে হাসির রোল পড়ল। বহুদিন পর হাসলো সকলে। গ্র্যানির সুস্থতার খুশিতে সবার মাঝে বিরাজ করছে স্বস্তি, আনন্দের উল্লাস। আরশাদ ঘুম থেকে ওঠার পর থেকে অনেকবার ফ্লুজিকে কল মেসেজ করেছে, কিন্তু মেয়েটা অনলাইনে আসেনি। আরশাদ ভেবেছে হয়তো ঘুমে, তাই বিরক্ত করেনি। ইতালির ঘড়িতে এখন সময় দুপুর 1টা। তাহলে বাংলাদেশে সময় বিকাল 5টা। আরশাদ ফ্লুজিকে না পেয়ে অনিমাকে ফোন করলো। একের পর এক 12টি মিসড কল দেওয়ার শেষ, তাও অনিমা ফোন তোলেনি। সাহস নিয়ে বাহারুল হককে ফোন করলো আরশাদ। বাহারুল হক কিছুক্ষণ পরে ফোন তুললেন। আসসালামু আলাইকুম বাবা, আরেশাদ বলেছিলাম। কে তোমার বাবা? কেন আপনি? শ্বশুর বাবা। কেমন আছেন বাবা? খবরদার বাবাকে ডাকবে না। রেগে আছেন মনে হচ্ছে। মা ভালো আছে? আর খুশবু কেমন আছে? বাহারুল হক তাচ্ছিল্যের হাসলেন। এই তো সুযোগ আরশাদকে বকে দেওয়ার।
তিনিও আজ সুযোগ ছাড়ছেন না। ছাড়লেন না। মন মতো রাগ জেদ সবটা উজাড় করে দিতে প্রস্তুত হলেন। আমার মেয়েকে কি পেয়েছো তুমি? মানলাম তোমার বিপদে তুমি চলে গেছো। আমার মেয়েটাকে কতটা নাজুক সে কথা আমি জানি। সকাল থেকে তার জ্বরে গা পড়ছে, তুমি একবারে খোঁজ নিয়েছো? জ্বর কমার কোনো অবস্থা নেই। ডাক্তার কাছে নিয়েছি, খোঁজ নেওয়ার হলে নেবে, না হলে ছেড়ে দাও আমার মেয়েকে। আশাদ হতভম্ব। এমনটা যে হবে সে তো ভাবেনি। খুশবুকে দিন, আমি কথা বলতে চাই তার সাথে। কোনো দরকার নেই, বাসায় গিয়ে কথা বলবে, এখন রাখছি। আশাদের হাঁসফাঁস বাড়ল। এক ছুটে চলে যেতে ইচ্ছে হলো বাংলাদেশে। দু হাতের সাহায্যে মাথার চুল খামছে টেবিলে সাজানো কাচের ফুলদানিটা মেঝেতে ছুঁড়ে ফেলল। আশাদের বিলাই আবির নিচতলায় এসে সবে দাঁড়িয়েছিল। কাঁচ ভাঙার শব্দে চমকে গেল সে। দেরি না করে দ্রুত দোতলায় উঠে আশাদের হাঁসফাঁস অবস্থা দেখে ভীষণ ভয় পেল ছেলেটা। ব্রো, কি হয়েছে? ঘর সামনে থেকে সর। প্লিজ, এমন করছো কেন? কি হয়েছে? ব্লাডি বিচ, সর। কফি মগটা আশাদ ছুঁড়ে ফেলল আবিরের পায়ের কাছে। ভাগ্যিস ছেলেটা ছিটকে দূরে সরেছিল। আবির ভীষণ অবাক হলো ভাইয়ের এমন আচরণে। ফ্লুজি চলে যাওয়া নিয়ে আরশাদের জঘন্যতম আচরণে সাক্ষী ছিল আবির। তবে কি আবার শুরু হতে চলেছে? কিন্তু কেন? ফ্লুজি তো এখন তার স্ত্রী। দূরত্ব চাইলেও সহজে মুক্তি নেই। থরথর করে কাঁপতে থাকে আরশাদ। আবির দ্রুত আরশাদকে জড়িয়ে ধরে। ব্রো, কি হয়েছে আমায় বলো। আমি কি করেছি? আমার কি দোষ? আরে কি হয়েছে বলবে তো? ফ্লুজি অসুস্থ। আরিফ আঙ্কেল আমার সাথে ধমক সরে কথা বলেছেন। ওনার প্রতিটা কথাই এটাই বোঝায় ফ্লুজির অসুস্থতার জন্য আমি দায়ী। তাই বলে তুমি এমন করবে? ডাক্তার তোমাকে কি বলেছে ভুলে গেছো? সহজে হাই পাওয়ার হওয়া যাবে না। প্লিজ কাম ডাউন। আমি ফ্লুজির সাথে কথা বলবো এক্ষুনি, মানে এক্ষুনি। ও ব্যবস্থা করো আরিফ, যেখানে পারিস ব্যবস্থা কর। আমি দেখছি, তুমি শান্ত হও। ডাক্তার দেখানো শেষে বাসায় ফিরল খুশবু। জ্বরের দাপটে দু চোখে যে ঝাপসা দেখছে সে। কাঁপা কাঁপা হাতে ফোন চেক করে। আশাদের মেসেজ দেখে এক চিলতে হাসি ফোটে ঠোঁটের কোণে। অনিমা বুঝতে পারেন মেয়ে কি চাই। তাই তো তিনি খুশবুকে রেখে চলে যান অন্য রুমে। এই সুযোগে আশাদকে ভিডিও কল করে খুশবু। ফ্লুজি ঠিক আছো? আশাদের এলোমেলো বিধ্বস্ত অবস্থা দেখে কিঞ্চিত অবাক হয় সে। আপনাকে এমন লাগছে কেন? তুই খাওনি, ঘুমাওনি, অনিয়মে জ্বর বেঁধেছে তাই না? না। জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমার সাথে কোনো মিথ্যা কথা নয়, বলো কি করেছিলে গতকাল? আশাদের কথায় নমনীয়তা নেই, আছে অধিকার বোধ, জেদ। খুশবু ভয় পেলে ঢোক গিলে চুপচাপ তাকিয়ে রইল আশাদের পানে। রনিকে পাঠাবো? পরিস্থিতি কিন্তু পাল্টে যাবে ফ্লুজি। রনি, সেই ছেলেটার নাম, যে ছেলের মাধ্যমে আশাদ খুশবুকে খুঁজে পেয়েছে। আশাদকে ফোনে মেসেজ দিয়েছিল বলে খুশবু সেদিন জেনেছিল তার বাবা অসুস্থতার কথা। আশাদ নিজেই বলেছে রনি মোটেও ভালো ছেলে না। রনির হুমকি কেন দিচ্ছেন আশাদ? তা তো রনি গেলেই বুঝতে পারবে। পাঠাবো নাকি তুমি বলবে? আব্বু গতকাল থেকে এত এত কথা শুনিয়েছে যে আমার ধৈর্য কুলায়নি। সন্ধ্যা থেকে ওয়াশরুমে ভিজেছি, খাইনি, ঘুমাইনি, সব মিলিয়ে। সাহস দেখে অবাক হই। সামনে থাকলে আবার গোসল করাতাম বেয়াদব মেয়ে। গ্রানি কেমন আছে? ভালো। সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী সপ্তাহে আবার ফিরবো, কিন্তু আমি ফিরছি না। আমি কি বলেছিলাম নিজের যত্ন নেবে? তুমি নাওনি নিজের যত্ন। তুমি আমার দেওয়া কথা রাখোনি, তাহলে আমি কেন কথা রাখবো? খুশবু আচমকা রেগে গেল, পাল্টা রাগ নিয়ে বলে, আসতে হবে না আপনাকে। আমি বলেছি আপনি আসুন। আপনি ছাড়াও আমার চলবে। শুধু চলবে না, দৌড়াবে। অন্তত এবার ফ্রিডম লাইফে ফিরছি। সাহস তো তোমার কম না। খুশবু ফোন কেটে দিল, হাতের ফোনটি ছুঁড়ে ফেলল দূরে। এসব মানসিক যন্ত্রণা আর নেওয়া যাচ্ছে না। জীবন শান্তি চাই, শুধু শান্তি। অপরদিকে আবির ভাই ভাবির ঝগড়াটা সবটা পরখ করলো, তবে ছেলেটা কোনো প্রতিক্রিয়া দেখালো না।
ল্যাপটপ কোলে নিয়ে অনলাইনে প্লেনের টিকিট দেখছিল সে। আরশাদের কথা মতো আগামী সপ্তাহে বাংলাদেশে যাওয়ার কথা। হঠাৎ আরশাদের মত পাল্টে গেল। আবিরের উদ্দেশ্যে বলে, আরিফ, টিকিট দেখতে হবে না, ক্যান্সেল করো, যাব না বাংলাদেশে। আবির ভাই ফিশ ফ্রাই নিবে না? না, একটু মাংস নাও। লাগবে না। তুমি তো কিছুই নিলে না, শুধু ডাল দিয়ে কেউ খায় নাকি? মামের বাড়িতে এলে তবে তো বিভিন্ন খাবার হয়। ভেবেছিলাম সবাই আড্ডা দিতে দিতে জমিয়ে ডিনার করব। তোমার কি হয়েছে বলো তো? আরশাদ পূর্ণ দৃষ্টি রাখলো এলিনার চোখে। মেয়েটার ভাবভঙ্গিমায় যে বুঝিয়ে দিচ্ছে সে কতটা রেগে। তার আগেই আবির আড়ালে আরশাদের পায়ে ধাক্কা দিল। চোখের ইশারে বুঝিয়ে দিল এলিনার সাথে কোনো রাগ দেখানো যাবে না। আরশাদ দমে গেল। গ্লাস ভর্তি পানি খেয়ে নিজের রাগটা সংবরণ করলো। পরিস্থিতি পাল্টাতে আবির এলিনাকে বলে, আমাকে ফিশ ফ্রাইটা দাও এলিনা। খাবার টেবিলে আবারও হইচই, আড্ডা। আফরোজা ইমরান বুঝতে পারলেন ছেলের কিছু তো হয়েছে। ফ্লুজির সাথে আবার কোনো ঝামেলা হয়নি তো? আর যদি কোনো ঝামেলা হয় এসব মানতে পারবে না তারা। সুস্থ সবল ছেলেটাকে কেমন উন্মাদ বানিয়ে ছেড়েছে। আফরোজা মনে জেদ ঢুকলো, এই মেয়েটাকে একবার হাতের কাছে পেলে ইচ্ছে মতো শাসিয়ে ছাড়বে। খাবার আর খাওয়া হলো না আরশাদের। নিজের ভিলায় ফিরে নিচতলায় কিছুটা গোছগাছ করে দোতলায় গেল। দোতলায় একটি কক্ষে বিশাল 3টে বুকশেলফ। সেই কক্ষটা লাইব্রেরি হিসেবে সাজিয়েছে আরশাদ। মন মেজাজ ঠিক রাখতে বই খুলে বসলো সে, কিন্তু অস্থির মন। এসব কি মানে? মূলত মানতে চায় না। আচমকা তার ফোন বেজে উঠল। ইতালিয়ান বন্ধু ডিলান ফোন করেছে। আরশাদ আর ডিলান অনেকক্ষণ কথা চালালো। এর মাঝে ডিলান বলে, তুমি জানো অ্যালেন লিভ ইনে আছে? কি? কবে, কখন হলে? তুমি যাওয়ার পর থেকেই আমাদের মাঝে তুমি ফার্স্ট যে আগে নিজেকে ভার্জিনিটি হারিয়েছে। চট করে আরশাদের মুখভঙ্গি পাল্টে গেল। সে যেন একটা মজার কথা শুনেছে। আরশাদ হলো বিবাহিত ব্যাচেলার। এসব কথা যদি ডিলান জানে ছেলেটা নিশ্চয়ই হাসবে। আর বিবাহিত স্ত্রীকে কাছে পাওয়ার স্বীকৃতি সে আদেও পায়নি, অথচ তার বন্ধু গার্লফ্রেন্ডের সহিত। ফালটা মেজাজ খিচে গেল। আরশাদের ভেতরটাই জমলো রাগ, জেদ। তুজির জন্য মনটা কেমন কেমন করছে। ডিলান তাড়া দিয়ে বলল, আরশাদ, নাইট ক্লাবে চলো, অনেকদিন হই হুল্লোড় করা হয় না। এসব শরীর ভালো লাগছে না ডিলান, এখন ফোন রাখছি, পরে কথা হবে। আরশাদ অস্থির হলো। কোলের বইটা রেখে নিজের কক্ষে ফিরল। ইতালির সময় অনুযায়ী রাত এখন 12টা। বাংলাদেশে নিশ্চয়ই 4টা বাজে। আরশাদ অনলাইনে ঢুকতে দেখতে পেল ফ্লুজি অ্যাক্টিভ। চট করে তার মেজাজটা আবার পাল্টে গেল। এই অসুস্থ মেয়েটা কেন জেগে আছে? দেরি না করে ফ্লুজিকে ফোন করলো সে। ভেবেছিল রাগের মাথায় মেয়েটা ফোন রিসিভ করবে না, কিন্তু আরশাদকে অবাক করে দিয়ে ফ্লুজি ফোনটা ধরল। আরশাদ নিজের অনুভূতি লগিয়ে রাগান্বিত স্বরে বলল, এত রাতে অনলাইনে কেন? এই কেনর কোনো উত্তর নেই। কি করছো? ক্যান্টিনে বসে গরম গরম সিঙ্গারা খাচ্ছি। মজা নাও আমার সাথে এই রাত? তো আপনি অদ্ভুত প্রশ্ন করলে আমিও অদ্ভুত জবাব দিব। এই রাতে বিছানায় থাকা ছাড়া আর কোথায় থাকবো? আরশাদ দমে গেল। জ্বর কমেছে? রাগ দেখাও আমাকে। এই রাগের ফল কিন্তু ভালো হবে না জান। এমনিতেও কোনো কিছু ভালো হচ্ছে না। ফোন করেছেন কেন? আমার বউ, আমি খোঁজ নিব না? কে আপনার বউ? বাংলাদেশের এক কোণে বসে থাকা এক ঝগড়াটে মহিলা যে পারে আমার দূরত্বে ঝগড়া করতে, কাছে গেলে দম ফুস। আরশাদের সহিত খুশবু ন্যাকা রাগ দেখালো। দ্রুত সে ফোন কেটে অফলাইনে চলে গেল। 6 দিন পর হসপিটাল থেকে গ্র্যানিকে বাসায় আনা হলো। গ্র্যানির ফিরে আসা নিয়ে চলল ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন। ড্রয়িং স্টেজটাকে সুন্দর করে সাজালো এলিনা। মেয়েটা ভেনিস থেকে প্রতিবার আসার সময় প্রস্তুত হয়ে থাকে, যতটা পারা যায় আনন্দ করে যাবে। আবির আর চোখে বারবার নজর ঘোরালো এলিনার দিকে।
বাদামি চুলের গোছানো খোপা করে কেমন তাড়া দিয়ে কাজ করছে মেয়েটা। একটা শাড়ি পরে কোমরে আঁচল গুজলে এই মেয়েটাকে নির্ঘাত বউ বউ লাগবে। সবার আড়ালে চুপিসারে বেরিয়ে গেল আবির। হাতে করে নিয়ে এলো কয়েকটা ডেইজি ফুল। আবির সবার আড়ালে এলিনার খোপায় গুজে দিল একটি ডেইজি ফুল। এলিনা অবাক হয়ে হাসল। আবির সেই হাসিতে মুগ্ধ হয়ে বলে, এলিনা মাই প্রিন্সেস, আমি প্রিন্সেস। তুমি কবে বড় হবে বলো তো? এলিনা বুঝলো না আবিরের বাংলা কথা। মেয়েটা শুধু আগ্রহ নিয়ে হাঁ হয়ে তাকিয়ে রইল। ভাইয়া কি বলছো? আমি তো বাংলা কথা বুঝি না। বুঝতে হবে না। আবির মাছি তাড়ানো ভঙ্গিমায় চলে গেল। আরশাদ এসে বসলো গ্র্যানির পাশে। গ্র্যানি আদেশের সুরে বলেন, ফুরুজিকে ফোন করো, আমি তার সাথে কথা বলতে চাই। বাংলাদেশে এখন গভীর রাত গ্র্যানি, ফোন করলে মেয়েটার ঘুম ভেঙে যাবে তো। তুমি যাবে কবে? আবিরকে রেস্টুরেন্টের দায়িত্ব দিয়ে তুমি চলে যাও। ওর পড়াশোনা আছে, শুধু শুধু ওকে ঝামেলায় ফেলবো কেন? হঠাৎ এত বুঝদার হলে যে? ফুরুজির সাথে দেখা করার ইচ্ছে নেই নাকি? সেই ইচ্ছা আমার কোনোদিন ফুরাবে না। গ্লোরিয়া তখন গরম গরম মাংসের বাটি নিয়ে এলো। গরম বাটির টেবিলে রাখতে আঙুল তাতে পুড়ে দিল এলিনা। মাংস খাওয়ার তারাই বেচারি চিরল 2 আঙুলের আচমকা ছ্যাঁকা লেগে গেল। এলিনা এসব অভ্যস্ত নয়, অল্পতে চেঁচিয়ে উঠল সে। আবির পাশেই ছিল। এলিনার এই 2 আঙুল তৎক্ষণাৎ নিজের মুখে পুড়ল। গ্লোরিয়া দৌড়ে গেলেন পানি আনতে। আবির অধৈর্য হয়ে বলে, এলিনা জ্বালা কমেছে? জ্বলছে তো। গ্লোরিয়া আসতে পানির বাটিটা হাতে চোবালো এলিনা। গ্লোরিয়া জ্ঞানী আবিরের কর্মকাণ্ড স্বাভাবিকভাবে নিলেও আরশাদ কিন্তু ঠিকই সরু চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে। আবিরের অস্থিরতা সে জহুরির চোখে পর্যবেক্ষণ করল। এলিনা সরে যেতে আবিরের সহিত চোখাচোখি হয় আরশাদের। ব্যাস, আবিরের সব দম যেন ফুরিয়ে গেল। ইতস্তত বোধ কাটতে ক্যাবলাকান্তের রূপে হাসলো আবির। আরশাদ উঠে এলো। আবিরের কাঁধে হাত দিয়ে ছাপা স্বরে বলে, আমি পুরুষ, আমি প্রেমিক, তাই তোর অস্থির দু চোখের ভাষা আমি সহজে বুঝতে পারি। না, তুমি কিন্তু বুঝো না ব্রো। পড়াশোনায় লেগে আছো, পড়াশোনায় থাকো। একবার এসবে ফেসে গেলে শরীর মন দুটোকে সামলাতে হিমশিমে পড়বে। আবির প্রত্যুত্তর করল না। এলিনার ভীতি মুখখানি দেখে শুধু দীর্ঘশ্বাস ছাড়ল। আরশাদের রেস্টুরেন্ট আজ বাঙালির ঢল নেমেছে। যেহেতু আজ শুক্রবার অফ ডে, সেই হিসেবে ইতালিতে থাকা প্রত্যেক প্রবাসী তাদের দিনটাকে আনন্দ উপভোগে কাটানোর জন্য রেস্টুরেন্টে এসেছে। কেউ এসেছে পরিবার নিয়ে, আবার কেউ বা এসেছে বন্ধুদের সঙ্গে। আরশাদ সবার কার্যক্রম পরখ করছিল। হাসি মুখে সবটা দেখে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। এই রেস্টুরেন্টে থেকে তার যে ভালো পরিমাণ আয় আসবে সে স্বপ্নেও ভাবেনি। মূলত শখের দরুনে রেস্টুরেন্ট শুরু করেছিল সে। আরশাদ সরু রাস্তায় গান গাইতে গাইতে হাঁটছিল। তার সাথে সঙ্গ দিয়ে নাম না জানা এক পাখি ক্রমশ ডেকে চলেছে। রাস্তার ধারে বিক্রি করা লিলি দেখে থেমে গেল সে। দোকানির কাছে গিয়ে জানতে চাইল দাম কত। আরশাদ দামাদামি করে মুঠ ভর্তি লিলি কিনল। ইতালির জাতীয় ফুল লিলি। সাদা লিলি ইতালির একটি জাতীয় প্রতীক। সাধারণত ধর্মীয় প্রসঙ্গে ভার্জিন মেরি এবং পবিত্র পরিবারের সাথে যুক্ত। নিজ ভিলায় ফিরে লিলি ফুলগুলো একটি টবে রেখে শটান হয়ে শুয়ে পড়ল আরশাদ। মন শরীর দুটোই ক্লান্ত। ফ্লুজি তাকে ইদানিং একটু বেশি এড়িয়ে চলছে, ঠিক আগেরবারের মতো। আগেরবার যেমন একের পর এক এড়িয়ে যাওয়ার ঠিক তেমনটাই হচ্ছে। কিন্তু আরশাদ হাল ছাড়ার পাত্র নয়। এখন আর পালিয়ে যাওয়ার সুযোগ তো নেই। এই মেয়েটা বিবাহিত, যতই এড়িয়ে যাক, আড়াল হোক, তার শেষ পর্যন্ত গন্তব্য আরশাদের বুকে। মুখ লোকালে আরশাদের বুকেই লোকাবে। ফোন হাতে তুলে খুশবুর ছবি দেখছিল আরশাদ। ছেলেটা নিজের গম্ভীরত্ব বজায় রেখে বলে, যেদিন তুমি বলবে আমি সেদিন ফিরবো তোমার কাছে।
আমাকে এড়িয়ে যাওয়ার প্রত্যেকটা জবাব আমি নিয়েই ছাড়ব। আচমকা বাতাসে উড়ে গেল জানালার সব পর্দা। সফেদ পর্দাগুলোর এলোমেলো ওড়াউড়ি দেখে আশাদ উঠে দাঁড়ালো। দ্রুত হাতে জানালা বন্ধ করে বসলো কাউচে। এখন টিভি দেখলে মন্দ হয় না, কিন্তু মনে সায় না পেয়ে রিমোট রেখে ফোন হাতে নিয়ে বসলো সে। আশাদ প্রতিদিনের ন্যায় ডো মারল খুশবুর বন্ধু মায়া এবং রিয়ার আইডিতে। এই দুজনের আইডি পাবলিক বলে আশাদ খুব সহজে আপডেট পেয়ে যায়। খুশবুর বন্ধু বলেই এরাই আছে। খুশবুর সাথে সাথে এদের ওপরেও গম্ভীর পর্যবেক্ষণ চলে আশাদের। কিন্তু আশাদের সাথে আজ ঘটল ভিন্ন পরিস্থিতি। মায়ার আইডিতে তার জন্মদিন উপলক্ষে পোস্ট করা কিছু ছবিতে চোখ আটকে গেল তার। খুশবু শাড়ি পরেছে, বেগুনি পাড়ের সাদা শাড়িতে মেয়েটাকে শুভ্র শীতল লাগছে। আশাদের নজর আটকে গেল একদিকে। এমন সাজে ঢঙে রূপে ফ্লুজি কখনো ধরা দেয়নি তার কাছে। এত সুন্দর লাগছে কেন মেয়েটাকে? নাকি আরশাদের চোখে সেই সুন্দর? শেষ ছবিটায় তারা 3 বন্ধু মিলে দাঁড়িয়ে আছে। খুশবুর হাত মায়ার কাঁধে তোলা। মেয়েটা খিলখিলিয়ে হাসছে। হাত উপরে তোলার দরুনে শাড়ি সরে সাদৃশ্য হয়েছে মেয়েধীন পেটের কিছুটা অংশ। ছেলেটা অস্থির হলো। দুটো হাতে শার্টের ওপরের দুটো বোতাম খুলে গা ছাড়া দিয়ে বসলো। আশাদ উস্কো খুস্কো চুলগুলো চুলকে বলে, আমার একটাই কথা, তাও আবার নষ্ট করে দিল এই মেয়েটা। উফ আরশাদ, কন্ট্রোল কন্ট্রোল। আশাদ ফোন করলো তার ফ্লুজিকে। কয়েকবার ফোন কাটার পর ফোন ধরলো সে। অবশ্য ফোন ধরে ঝাঁঝালো গলায় বলে, কি সমস্যা আপনার? দেখেছেন তো ফোন কাটলাম। কে চাই? তোমাকে জান। সুর দেখি উল্টো দিকে ঘুরছে, বুঝলাম না। আগে বলো, শাড়ি যে পরলে আমাকে ভিডিও কল দিলে না কেন? আপনি কি করে জানলেন আমি শাড়ি পরেছি আজ? কখন কি করছো সবটা খবর রাখি। শাড়ি পরেছো ভালো কথা, কিন্তু সামলে রাখোনি কেন? যেটা আমার দেখার কথা সেটা সবাইকে দেখানো কি খুব জরুরি ছিল? মানে? শাড়ির আড়ালে যে আমার সুখ শান্তি উকি দিচ্ছিল এটা আমার দেখার কথা, কিন্তু অসংখ্য লোক দেখে ফেলেছে। আমি এসব মানতে পারবো না। তোমার ফ্রেন্ডকে বলে দিও এই ছবি যদি রিমুভ না করেছে তবে তার আইডির সাথে সাথে তাকেও গায়েব করে দেব, প্রমিস। খুশবু ঢোক গেল। আশাদের সাথে যতই রাগ জেদ দেখায় না কেন, এই ছেলেটার হুমকিতে সে মারাত্মক ভয় পায়। খুশবু স্বল্প সরে গেল। আরশাদ, বলো জান। সব কাগজপত্র তৈরি, ভিসার ঝামেলা শেষ। আশাদ চমকে গেল। চমকের মাঝেই হাসলো চমৎকার। তুমি বললেই আমি দেশে আসবো। কি আসবো? খুশবু রেগে গেল। রাগের দরুনে কান্না পাচ্ছে তার। মেয়েটা ধরা গলায় বলে, কেন আসবেন আপনি? আপনি নিজে বলেছেন আপনি আসবেন না, তাহলে আপনার আসা যাওয়ার মতামত আমি কেন দেব? ফ্লুজি, আমাকে তুমি আবার রাগ দেখাচ্ছ? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। দূরে বসে বসে শুধু নাটক করুন। আমি আপনার ধারাবাহিক নাটকের দর্শক। ওকে, যা খুশি তাই করো। ঠিক আছে, খুশি মতোই সবটা করব। খুশবু ছট করে ফোন কাটলো। রেগে মেগে আগুন হয়ে গেল আশাদ। হঠাৎ ফ্লুজি তাকে একটি ছবি পাঠালো। মেয়েটা শাড়ি পরে দাঁড়িয়ে। আশাদের আগুনে যেন জল পড়ল। রাগ দেখালো। রাগ দেখাতে গিয়েও অনুভূতির কাছে ব্যর্থ সে। আশাদ দাঁতের সাহায্যে ঠোঁট চেপে ধরল। আফসোস সুরে বলে, কাকে বকবো আমি? কাকে রাগ দেখাবো? এই মেয়েকে বকলে যে নিজেকে নিজে খুন করতে মন চায়।